1845 সাল ১৩ই সেপ্টেম্বর মাইকেল ফ্যারাডে তার ল্যাবরেটরির ডায়েরিতে কয়েকটা লাইন লিখলেন। লাইনগুলো ছিল এরকম: অবশেষে আমি সফল হয়েছি আলোর রশ্মিকে চুম্বকীয় করার চেষ্টায়। হ্যাঁ, বিজ্ঞানের ইতিহাসে এই একটা লাইন পুরো খেলাটাই পাল্টে দিয়েছিল। হ্যাঁ, কারণ এই একটা লাইনের পেছনেই লুকিয়েছিল প্রকৃতির দুটো বিশাল শক্তি, আলো আর চুম্বকত্ব, এদের মধ্যেকার গোপন সম্পর্কের প্রথম প্রমাণ। এটা শুধু একটা নতুন আবিষ্কার ছিল না, এটা ছিল পৃথিবীকে দেখার একটা সম্পূর্ণ নতুন চশমা আবিষ্কার করার মতো। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক এই চশমাটা পরেই মাইকেল ফ্যারাডের জগৎটাকে দেখার চেষ্টা করব। আমাদের হাতে আছে তার নিজের হাতে লেখা ল্যাবরেটরি নোটবুক, তার ব্যক্তিগত ডায়েরি আর তার সেই বিখ্যাত পাবলিক লেকচারগুলোর বিবরণও। ঠিক, আমাদের লক্ষ্য শুধু এটা জানা নয় যে তিনি কি কি আবিষ্কার করেছিলেন, বরং এটা বোঝা যে তিনি কিভাবে চিন্তা করতেন, কিভাবে একজন সাধারণ বই বাঁধাইয়ের দোকানের কর্মচারী, যার কোনো প্রথাগত শিক্ষা বা গণিতের জ্ঞান ছিল না, ব্যর্থতাগুলোই তাকে সাফল্যের পথে নিয়ে গিয়েছিল। কিভাবে তার চৌম্বক বলরেখা বা লাইন্স অফ ফোর্সের মতো একটা প্রায় কাল্পনিক ধারণা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, কিভাবে তিনি অদৃশ্যকে দেখতে পেতেন। হ্যাঁ, আজকের আলোচনাটা ফ্যারাডের আবিষ্কারের চেয়েও তার চিন্তার পদ্ধতির গভীরে যাওয়ার একটা চেষ্টা। তাহলে চলুন শুরু করা যাক ফ্যারাডের ল্যাবরেটরি থেকে, তবে কোনো জটিল যন্ত্র দিয়ে নয়, বরং খুব সাধারণ একটা জিনিস দিয়ে, একটা জ্বলন্ত মোমবাতি। তার বিখ্যাত বক্তৃতা দ্য কেমিক্যাল হিস্ট্রি অফ আ ক্যান্ডেল। হ্যাঁ, তিনি এই সাধারণ মোমবাতি দিয়েই অসাধারণ সব জিনিস ব্যাখ্যা করতেন। আর এটাই ছিল তার কাজের মূল ভিত্তি। তিনি সবসময় শুরু করতেন খুব সাধারণ পর্যবেক্ষণ দিয়ে। মোমবাতিটা জ্বলছে, শিখাটা উপরের দিকে উঠছে, কিছুটা জলীয় বাষ্প তৈরি হচ্ছে। তারপর তিনি একটা কাচের জার দিয়ে মোমবাতিটা ঢেকে দিলেন, আর সেটা নিভে গেল। খুব সাধারণ ঘটনা। কিন্তু ফ্যারাডের মাথায় প্রশ্ন আসত, কেন নিভে গেল? শিখা থেকে যে অদৃশ্য জিনিসগুলো বেরোচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? একটা সাধারণ মোমবাতি তাকে দহন, পদার্থের অবস্থা আর শক্তির রূপান্তরের মতো গভীর প্রশ্নের দিকে নিয়ে যেত। এই একই কৌতূহল কিন্তু তাকে তার সবচেয়ে বড় আবিষ্কারগুলোর দিকে ঠেলে দিয়েছিল। আমরা যদি তার 1831 সালের ডায়েরিটা দেখি, হ্যাঁ, সেখানে তো তিনি বিদ্যুৎ আর চুম্বকত্ব নিয়ে কাজ করছেন, আর দিনের পর দিন তিনি ডায়েরিতে লিখছেন, কোনো প্রভাব নেই, তারের মধ্যে কোনো বিদ্যুৎ তৈরি হচ্ছে না, আবারও ব্যর্থ। পাতা উল্টালে শুধু ব্যর্থতার কথাই চোখে পড়ে। ভাবুন একবার, সেই সময়ের অন্যতম সেরা একজন বিজ্ঞানী সপ্তাহের পর সপ্তাহ ধরে ব্যর্থ হচ্ছেন। এই অধ্যবসায়টাই তাকে বাকিদের থেকে আলাদা করে। অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিতেন। অবশ্যই, বা ভাবতেন যে এটা অসম্ভব। কিন্তু ফ্যারাডে বিশ্বাস করতেন যে প্রকৃতির শক্তিগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে, তিনি শুধু সেটা খুঁজে পাচ্ছিলেন না। আর তারপর এলো সেই মুহূর্তটা, 1831 সালের 29শে আগস্ট। তিনি একটা লোহার রিংয়ের দুপাশে দুটো তারের কুণ্ডলী জড়ালেন। একদিকের কুণ্ডলিতে ব্যাটারি দিয়ে বিদ্যুৎ পাঠালেন, আর অন্যদিকের কুণ্ডলিটা জুড়ে দিলেন একটা গ্যালভানোমিটারের সঙ্গে, যা সামান্য বিদ্যুৎ প্রবাহ মাপতে পারে। ঠিক, তিনি আশা করছিলেন যে প্রথম কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ চালু করলে দ্বিতীয়টিতেও বিদ্যুৎ তৈরি হবে, কিন্তু কিছুই হলো না। কিন্তু ফ্যারাডে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। হ্যাঁ, তিনি তার ডায়েরিতে লিখলেন, সুইচটা অন করার ঠিক মুহূর্তের জন্য কাঁটাটা সামান্য নড়ে উঠেছিল। আবার অফ করার মুহূর্তেও কাঁটাটা উল্টো দিকে সামান্য নড়েছিল। এই লাইনটাতেই লুকিয়েছিল আসল রহস্য। ঠিক তাই, হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম, তার ডায়েরির এই লাইনটা পড়লে গায়ে কাটা দেয়। তার ইনি আসলে একটা স্থায়ী বিদ্যুৎ প্রবাহ খুঁজছিলেন, কিন্তু হঠাৎ করে এই ক্ষণস্থায়ী প্রভাবটা তার চোখে পড়ল। একদম, আর এখানেই একজন মহান বিজ্ঞানীর পরিচয়। অনেকেই হয়তো এই ছোট কাঁপুনিটাকে যন্ত্রের ত্রুটি বলে উড়িয়ে দিতেন, কিন্তু ফ্যারাডে বুঝলেন এই সামান্য মুহূর্তের মধ্যেই প্রকৃতির এক বিরাট রহস্য লুকিয়ে আছে। তিনি বুঝতে পারলেন যে বিদ্যুৎ প্রবাহটা তখনই তৈরি হচ্ছে যখন চুম্বকীয় অবস্থার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ হয় চুম্বকটা নড়ছে, অথবা বিদ্যুৎ প্রবাহ চালু বা বন্ধ হচ্ছে। ঠিক, স্থির অবস্থায় কিছু হচ্ছে না। এই আবিষ্কারটাই হল তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর এর গুরুত্ব তো অমচম হিউজ। অমচম হিউজ, একদম। অমচম হিউজ, একদম।
আজকের দিনের সমস্ত ইলেকট্রিক জেনারেটর, পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সফর্মার মানে সবকিছুই তো এই একটা নীতির উপর দাঁড়িয়ে আছে। ভাবা যায় একটা সামান্য কাঁটা নড়ে যাওয়া থেকে এত কিছু শুরু। একদম। কিন্তু ফ্যারাডের জন্য এই আবিষ্কারটা ছিল একটা অধ্যায়ের শেষ আর নতুন একটা অধ্যায়ের শুরু। কিভাবে? তার মাথায় তখন আরও বড় একটা প্রশ্ন ঘুরছে। এই যে চুম্বক বা বিদ্যুৎ একটা তারের উপর প্রভাব ফেলছে, সেটা কিভাবে করছে? মাঝখানে তো কিচ্ছু নেই, পুরোটাই খালি জায়গা। এই প্রভাবটা কি শূন্যের মধ্যে দিয়ে লাফ দিয়ে চলে যাচ্ছে? এখানেই তো সেই সময়ের সব বিজ্ঞানীরা আটকে ছিলেন। তারা এটাকে বলতেন অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বা দূর থেকে ক্রিয়া। হ্যাঁ, যেন চুম্বক একটা অদৃশ্য দড়ি দিয়ে লোহাকে টানছে। এটা একটা জাদুর মতো শোনালেও এর চেয়ে ভালো কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। কিন্তু ফ্যারাডে এই ব্যাখ্যায় সন্তুষ্ট ছিলেন না। এখানেই ফ্যারাডে সবার চেয়ে আলাদা। তিনি বললেন, না, আসল ঘটনা ঘটছে চুম্বক আর লোহার মাঝের খালি জায়গাটাতে। চুম্বকটা তার চারপাশের শূন্যস্থানকে বদলে দিচ্ছে, একটা প্রভাবের জাল তৈরি করছে। প্রভাবের জাল? হ্যাঁ, তিনি কল্পনা করলেন চুম্বকের চারপাশে অজস্র অদৃশ্য রেখা ছড়িয়ে আছে, যেগুলো উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করছে। এই জালটাই হল ক্ষেত্র বা ফিল্ড। তিনি অদৃশ্যকে দৃশ্যমান করে তুলেছিলেন। কিন্তু একটু মিনিট, এই বলরেখা বা লাইনস অফ ফোর্সের ধারণাটা তো পুরোটাই কল্পনা ছিল, তাই না? কোনো যন্ত্র দিয়ে তো এটা মাপা যাচ্ছিল না। একদম। তখনকার অন্য বিজ্ঞানীরা এটাকে পাগলামি ভাবেননি? অবশ্যই ভেবেছিলেন। অনেকেই এটাকে অবৈজ্ঞানিক দর্শন বলে হেসেছিলেন। কারণ ফ্যারাডের আগে পদার্থবিজ্ঞান ছিল যা কিছু মাপা যায় তার বিজ্ঞান। ফ্যারাডে প্রথমবার এমন একটা ধারণা আনলেন যা চোখে দেখা যায় না, শুধু তার প্রভাব অনুভব করা যায়। তার ডায়েরিতে নিজের হাতে আঁকা এই বলরেখার ছবিও পাওয়া যায়। লোহার গুঁড়ো ছড়িয়ে দিলে যেমন নকশা তৈরি হয়? ঠিক। তিনি কল্পনা করতেন সেই রেখাগুলো আসলে অদৃশ্যভাবেই সবসময় সেখানে আছে। গণিতের ভাষায় প্রকাশ করতে না পারলেও তিনি তার পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই অদৃশ্য জগতের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। তার মানে তিনি বলতে চাইছিলেন যে দুটো চুম্বকের মাঝের শূন্যস্থানটা আসলে শূন্য নয়, বরং সেখানে কিছু একটা আছে। হ্যাঁ, এটা তো প্রায় একটা আধ্যাত্মিক ধারণার মতো শোনাচ্ছে। অনেকটা তাই। আর এই ধারণাটাই আধুনিক পদার্থবিজ্ঞানের জন্ম দিয়েছে। আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব কিন্তু এই ফিল্ডের ধারণার উপরই দাঁড়িয়ে আছে। ফ্যারাডে প্রথম দেখিয়েছিলেন যে খালি জায়গা বলে আসলে কিছুই নেই। মহাবিশ্বের প্রতিটি বিন্দুতেই এই ক্ষেত্রগুলো একে অপরের সাথে জড়িয়ে আছে। ঠিক। তিনি শুধু লোহা আর তার নিয়ে ভাবছিলেন না, তিনি পুরো স্থান বা স্পেসের চরিত্র নিয়ে ভাবছিলেন। তার মানে তড়িৎ চুম্বকীয় আবেশের আবিষ্কারের পরেই তো জেনারেটরের জন্ম হল। এখানে তো গল্পটা শেষ হয়ে যেতে পারত। কিন্তু ফ্যারাডের কৌতূহল তো শুধু লোহা আর তারের কুণ্ডলিতে আটকে ছিল না, তাই না? বিলকুলই না। তার মাথায় ঘুরছিল আরও বড় একটা প্রশ্ন। এই চুম্বকীয় শক্তিটা কি শুধু নির্দিষ্ট কিছু ধাতুর মধ্যে সীমাবদ্ধ, নাকি এটা একটা সার্বজনীন শক্তি যা জগতের সবকিছুর উপর প্রভাব ফেলে? হ্যাঁ, এই প্রশ্ন থেকেই তিনি তার ল্যাবরেটরিতে যা পেতেন তাই নিয়ে পরীক্ষা শুরু করলেন। তার এক্সপেরিমেন্টাল রিসার্চেস পেপারটাতে যদি আমরা দেখি, সেখানে তিনি কতগুলো পদার্থের তালিকা দিয়েছেন যা দিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। তালিকাটা বেশ অদ্ভুত, তাই না? হ্যাঁ, সেখানে বিসমাথ থেকে শুরু করে ভারী কাঁচ, মাংস, আপেল, এমনকি বাতাসেরও কথা আছে। হ্যাঁ, মানে যা হাতের কাছে পেয়েছেন তাই দিয়েই। এই তালিকাটাই প্রমাণ করে যে তিনি কতটা খোলা মন নিয়ে কাজটা করছিলেন। আর এই পরীক্ষাগুলো করতে গিয়েই তিনি এক আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেন। তিনি দেখলেন যে কিছু জিনিস, যেমন ধরুন কাঁচ বা জল, চুম্বকের কাছে আনলে আকৃষ্ট হওয়ার বদলে সামান্য সরে যাচ্ছে, মানে বিকর্ষিত হচ্ছে। ঠিক, বিকর্ষিত হচ্ছে। চুম্বক সেগুলোকে ঠেলে সরিয়ে দিচ্ছে, যদিও খুবই সামান্য পরিমাণে। আচ্ছা। এর নাম তিনি দিলেন ডায়াম্যাগনেটিজম। এর মানে হল চুম্বকত্ব শুধু লোহা বা নিকেলের একচেটিয়া সম্পত্তি নয়, প্রায় সব কিছুর ওপরই এর প্রভাব আছে, ভালেই সেটা খুব সামান্য হোক। জগৎটা আসলে ওতপ্রোতভাবে চুম্বকীয়। একদম। আমাদের নিজেদের শরীরে জলও ডায়াম্যাগনেটিক। এই আবিষ্কারটা তার ক্ষেত্র বা ফিল্ডের ধারণাকে আরও শক্তিশালী করল। এই অদৃশ্য জালটা সত্যি সবকিছুকে প্রভাবিত করছে। তাহলে দাঁড়ালো, ফ্যারাডে প্রথমে প্রমাণ করলেন বিদ্যুৎ আর চুম্বকত্ব সম্পর্কিত।
তারপর তিনি ধারণা দিলেন যে এই শক্তি একটা অদৃশ্য ক্ষেত্রের মাধ্যমে কাজ করে আর তারপর প্রমাণ করলেন যে এই ক্ষেত্র প্রায় সব পদার্থের উপরই প্রভাব ফেলে এরপর তার মাথায় কোন প্রশ্নটা এলো? এরপর এলো সবচেয়ে বড় প্রশ্নটা। যদি এই চুম্বকীয় ক্ষেত্র সবকিছুকেই প্রভাবিত করতে পারে, তাহলে প্রকৃতির সবচেয়ে মৌলিক জিনিস আলো সেটাকেও কি প্রভাবিত করতে পারে? আলো আর চুম্বকত্বের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এই প্রশ্নটা তাকে বছরের পর বছর ভাবিয়েছে। আর এখানেই আমরা গল্পের শুরুতে ফিরে আসি, সেই 1845 সালের 13ই সেপ্টেম্বরে, সেই যুগান্তকারী আবিষ্কারের দিনে। তিনি ঠিক কি করেছিলেন? তিনি একটা খুব শক্তিশালী ইলেকট্রোচুম্বকের দুই মেরুর মাঝখানে এক টুকরো ভারী কাঁচ রাখলেন। তারপর সেই কাঁচের মধ্যে দিয়ে পোলারাইজড আলো পাঠালেন। এই ঘটনাটাকেই বলে ফ্যারাডে এফেক্ট। আচ্ছা, পোলারাইজড আলো জিনিসটা কি সেটা একটু সহজ করে বললে ভালো হয়। অবশ্যই, সাধারণ আলো যেমন ধরুন সূর্যের আলো বা বাল্বের আলো সব দিকে কাঁপতে কাঁপতে এগোয়, অনেকটা একটা এলোমেলো জনতার মতো। আচ্ছা, কিন্তু পোলারাইজড আলো হল শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মতো, যারা শুধু একদিকেই কাঁপে, ধরুন শুধু ওপর নিচ বা শুধু ডান বাম। সানগ্লাসে এই প্রযুক্তি ব্যবহার করা হয় আলোর ঝলকানি কমাতে। বুঝেছি। তাহলে ফ্যারাডে এই শৃঙ্খলাবদ্ধ আলোর রশ্মিকে একটা চুম্বকের পাশ দিয়ে পাঠালেন। একদম। তিনি দেখলেন যখন চুম্বকটা বন্ধ তখন আলোটা সোজা বেরিয়ে যাচ্ছে, কিন্তু যেই মুহূর্তে তিনি চুম্বকটা চালু করলেন এক আশ্চর্য ঘটনা ঘটল। কি ঘটল? আলোর কাঁপুনিটা একটু বেঁকে গেল, যেন সৈনিকরা মার্চ করতে করতে একটু মোড় নিল। এই সামান্য মোড়ই ছিল মানব ইতিহাসের প্রথম পরীক্ষামূলক প্রমাণ যে আলো আর চুম্বকত্ব আসলে একই পরিবারের সদস্য। ভাবা যায় একটা অদৃশ্য শক্তি আরেকটা অদৃশ্য শক্তিকে বাঁকিয়ে দিচ্ছে। এই আবিষ্কারের গুরুত্ব তো অপরিসীম। অবশ্যই। আজকের দিনে অপটিক্যাল ফাইবার যোগাযোগ থেকে শুরু করে ডেটা স্টোরেজ, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রে এই ফ্যারাডে এফেক্ট ব্যবহার করা হয়। প্রায় 200 বছর আগের একটা ল্যাবরেটরির আবিষ্কার আজকের অত্যাধুনিক প্রযুক্তির ভিত্তি তৈরি করেছে। কিন্তু ফ্যারাডে শুধু ল্যাবরেটরি চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখেননি। তার চরিত্রের আরেকটা অসাধারণ দিক ছিল। কি সেটা? তিনি ছিলেন একজন অসাধারণ বক্তা এবং শিক্ষক। হ্যাঁ, লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে তার দেওয়া ক্রিসমাস লেকচারের কথা তো কিংবদন্তি তুল্য। কিন্তু কি এমন ছিল সেই বক্তৃতাগুলোতে? তার বক্তৃতার ধরনটাই ছিল একদম আলাদা। তিনি বিশ্বাস করতেন যে বিজ্ঞানের আনন্দ আর বিস্ময় সবার কাছে পৌঁছে দেওয়া উচিত, শুধু বিজ্ঞানীদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। দ্য কেমিক্যাল হিস্ট্রি অফ এ ক্যান্ডেল বক্তৃতামালায়। হ্যাঁ, সেখানে তিনি মোমবাতির মতো সাধারণ জিনিস ব্যবহার করে দহন, পদার্থের অবস্থা এবং শক্তির মতো গভীর বিষয়গুলো ব্যাখ্যা করতেন। আর সেই বক্তৃতাগুলো তো শুধু বাচ্চাদের জন্য ছিল না, তাই না? বড় বড় বিজ্ঞানীরাও আসতেন। আকর্ষণটা কি ছিল? শুধুই কি সহজ করে বলা? না, শুধু সহজ করা নয়, তিনি পরীক্ষার মাধ্যমে একটা গল্প বলতেন। মোমবাতিটা যখন জ্বলছে তখন তিনি শুধু রাসায়নিক বিক্রিয়া দেখাতেন না, তিনি দেখাতেন প্রকৃতির নিয়ম, শক্তির রূপান্তর। আর তিনি দর্শকদেরও যুক্ত করতেন, তাই না? ঠিক, তিনি দর্শকদের এমনকি ছোটদেরও মঞ্চে ডেকে নিতেন পরীক্ষার অংশীদার হতে। দর্শকরা বাড়ি ফিরে শুধু জ্ঞান নিয়ে যেত না, একটা বিস্ময়বোধ নিয়ে যেত। তিনি বলতেন, একটা মোমবাতির শিখার মধ্যে প্রকৃতির এমন কোনো নিয়ম নেই যা কাজ করে না। এইটাই ছিল ফ্যারাডের জাদু। একদম। তার ব্যক্তিগত জীবন বা বিশ্বাসও তো বেশ অন্যরকম ছিল, তাই না? হ্যাঁ, তিনি ছিলেন সানডেমেনিয়ান নামে এক ছোট নন কনফর্মিস্ট খ্রিশ্চান সম্প্রদায়ের সদস্য। তাদের বিশ্বাস ছিল খুব সাধারণ এবং আক্ষরিক, আর এই বিশ্বাস তার কাজের ওপর গভীর প্রভাব ফেলেছিল। কিভাবে? তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতি হল ঈশ্বরের লেখা একটি বই, আর একজন বিজ্ঞানী হিসেবে তার কাজ হল সেই বইয়ের ভাষা বোঝা। তার কাছে বিজ্ঞান আর ধর্ম আলাদা কিছু ছিল না, দুটোই ছিল একই সত্য অনুসন্ধানের দুটো ভিন্ন পথ। আজ আমরা ফ্যারাডেকে একজন পরীক্ষক হিসেবে দেখলাম, যিনি ব্যর্থতাকে ভয় পেতেন না, একজন তাত্ত্বিক হিসেবে দেখলাম, যিনি অদৃশ্য শক্তিকে কল্পনা করতে পারতেন, এবং একজন শিক্ষক হিসেবে দেখলাম, যিনি তার জ্ঞান সবার সাথে ভাগ করে নিতে ভালোবাসতেন। তার কাজ আজও আমাদের অনুপ্রাণিত করে। হ্যাঁ, তিনি দেখিয়েছিলেন কিভাবে গভীর কৌতূহল এবং অবিশ্বাস্য অধ্যাবসায় দিয়ে প্রকৃতির গভীরতম রহস্য উন্মোচন করা যায়। তার কোনো ডিগ্রি ছিল না,
কিন্তু জ্ঞানের প্রতি তার খিদে ছিল অসীম। একটা শেষ কথা, ফ্যারাডের বলরেখার ধারণাটি ছিল মূলত একটি মানসিক চিত্র, একটা বলা যায় স্বজ্ঞাত উপলব্ধি। তিনি নিজে গণিতে তেমন দক্ষ ছিলেন না। আর তাই তার এই অসাধারণ ধারণাটিকে তিনি গণিতের ভাষায় প্রকাশ করতে পারেননি। এখানেই গল্পের শেষটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক ফ্যারাডের কয়েক দশক পরে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নামে আরেকজন স্কটিশ বিজ্ঞানী ফ্যারাডের কাজ নিয়ে গবেষণা শুরু করেন। ম্যাক্সওয়েল ছিলেন একজন গণিতজ্ঞ। তিনি ফ্যারাডের এই বলরেখা আর ক্ষেত্রের ধারণার মধ্যেকার গভীর গাণিতিক সৌন্দর্যটা দেখতে পেরেছিলেন। তিনি ফ্যারাডের ছবিগুলোকে সমীকরণে পরিণত করেন। ঠিক তাই। ম্যাক্সওয়েল ফ্যারাডের স্বজ্ঞাত ধারণাগুলোকে গণিতের ভাষায় প্রকাশ করে 4টি সমীকরণ তৈরি করেন, যা আজ ম্যাক্সওয়েলের সমীকরণ নামে পরিচিত। আর এই 4টি সমীকরণই বিদ্যুৎ, চুম্বকত্ব এবং আলোর সমস্ত রহস্যকে এক সূত্রে গেঁথে ফেলেছিল। একদম। এই সমীকরণগুলোই দেখিয়েছিল যে আলো আসলে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে ফ্যারাডে হয়তো ম্যাক্সওয়েলের সমীকরণ লিখতে পারতেন না। আর ম্যাক্সওয়েলও হয়তো ফ্যারাডের সেই স্বজ্ঞাত ধারণা ছাড়া এই সমীকরণগুলো কল্পনা করতে পারতেন না। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। হ্যাঁ, বৈজ্ঞানিক অগ্রগতির জন্য শুধু গণিত বা যুক্তি যথেষ্ট নয়, এর জন্য ফ্যারাডের মতো কল্পনা শক্তি আর স্বজ্ঞারও প্রয়োজন হয়। বিজ্ঞান শুধু মস্তিষ্কের খেলা নয়, এটা হৃদয়ের উপলব্ধিও। ফ্যারাডে আমাদের এটাই শিখিয়ে গেছেন।